সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আজকে যাব একমাত্রিক সমস্যা অধ্যায়ের তৃতীয় লেকচারে। আজকের আলোচনার বিষয় আমাদের স্থৈতিক সোপান বা বিভব ধাপ। বিভব ধাপ বলতে আসলে আমরা কি বুঝি? আমরা যেমনি সিঁড়ির ধাপগুলো দেখে থাকি, এখানেও সেরকম একটি ধাপ আমরা ছবিতে দেখাচ্ছি। এই অঞ্চলটাতে বিভবের পরিমাণ 0, আর এই অঞ্চলে এই রেখাটির বাম পাশের অংশে বিভব 0, ডান পাশের অংশে বিভবের একটি মান রয়েছে। কম হোক বেশি হোক একটি মান থাকবে। এরকম যখন হয়, হঠাৎ করে যখন বিভবের কোনো পরিবর্তন হয়, কোনো অঞ্চলে যখন হঠাৎ করে বিভবের একটা পরিবর্তন ঘটে, সেই বাউন্ডারিটাকে সেই সীমানাটাকে আমরা বলি বিভবের সীমানা, আর এই পুরো অবস্থাটাকে আমরা বলি বিভব ধাপ। তাহলে আমরা জানছি যে এই ছবিতে বাম পাশের অংশে অর্থাৎ 1 নম্বর অঞ্চলে বিভব 0, 2 নম্বর অঞ্চলে বিভবের মান v0। আমরা আজকে বিবেচনা করব যে কণা নিয়ে আমরা আলোচনা করব, সেই কণাটির মোট শক্তি হলো বিভব ধাপের চেয়ে বা বিভব উচ্চতার চেয়ে কম। আমাদের বিবেচ্য কণাটির মোট শক্তি বিভব উচ্চতার চেয়ে কম। সাধারণ ধারণা অনুসারে, আমাদের চিরায়ত ধারণা অনুসারে, যে বাধার চেয়ে কম শক্তি নিয়ে যদি কেউ আসে, তাহলে সে কখনোই এই বাধাটি পার হতে পারবে না। বাধার চেয়ে কম শক্তি নিয়ে যদি কেউ আসে, তাহলে চিরায়ত ধারণা অনুসারে কেউ কখনোই এই বাধাটি পার হতে পারবে না। আমরা দেখতে চাই কোয়ান্টাম বলবিজ্ঞান আমাদের কি বলে। আমরা আগেও কয়েকবার বলেছি যে চিরায়ত বলবিজ্ঞানে আমরা সবকিছু নিশ্চিতভাবে বলে থাকি। এখানেও যেরকম আমরা নিশ্চিতভাবে বলবো চিরায়ত বলবিদ্যার ধারণা অনুসারে, যে আপতিত কণাটি যেহেতু তার শক্তি প্রতিবন্ধকতার চেয়ে কম, সেহেতু চিরায়ত ধারণা অনুসারে আপতিত কণাটি কখনোই এই ধাপ পার হতে পারবে না। আমরা দেখতে চাই কোয়ান্টাম বলবিজ্ঞান আমাদের কি বলে। কোয়ান্টাম বলবিজ্ঞান সবসময় সম্ভাবনা দিয়ে তার ফলাফলগুলো প্রকাশ করে থাকে। আমরা দেখব যে এই যে কণাটি প্রতিবন্ধকের চেয়ে কম শক্তি নিয়ে আসছে, সেই কণাটি এই প্রতিবন্ধক অতিক্রম করার আদৌ কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আমরা কোয়ান্টাম বলবিজ্ঞান ট্রিটমেন্টটা এখানে শুরু করছি। কোয়ান্টাম বলবিদ্যা বাম দিক থেকে আগত m ভরের একটা কণা নির্দেশকারী তরঙ্গ প্যাকেট বিবেচনা করি। অর্থাৎ একটা তরঙ্গ প্যাকেট বিবেচনা করি যেটি বাম দিক থেকে এর দিকে অগ্রসর হচ্ছে। তরঙ্গ প্যাকেটের প্রতিফলিত অংশ প্রতিফলনের সম্ভাব্যতা এবং সঞ্চালিত অংশ সঞ্চালনের সম্ভাব্যতা নির্দেশ করবে। আমরা দুটো অঞ্চলে দুটো আলাদা তরঙ্গ ফাংশন ধরে নিচ্ছি, যেহেতু দুই অঞ্চলে বিভবের মান দুই রকম, ফলে তরঙ্গ ফাংশনের চেহারা, আকার, আকৃতিও দুই রকম হবে। আমরা ধরে নিচ্ছি ψ1x এটি প্রথম অঞ্চলের তরঙ্গ সমীকরণের আকার, এবং ψ2x দ্বিতীয় অঞ্চলের গতিশীল কণার তরঙ্গ সমীকরণ নির্দেশ করে, তরঙ্গ ফাংশন নির্দেশ করে। আমরা এখন চলে যাব গাণিতিক হিসাবে, কারণ কোয়ান্টাম বলবিজ্ঞানে আসলে গণিত ছাড়া কোনো কিছুই শেষ পর্যন্ত ফলাফলে পৌঁছানো সম্ভব নয়। যে কোনো ভাবেই হোক আমাদের গণিত ব্যবহার করতেই হবে। আমরা বলছি এখানে প্রথম অঞ্চলটি শেষ হয়েছে আমার x=0 তে। এর বাম দিকের অঞ্চলটাই আমার প্রথম অঞ্চল, ডান দিকের অঞ্চলটাই আমার দ্বিতীয় অঞ্চল। তাহলে প্রথম অঞ্চলটা বাম দিকে যেহেতু কোনো সীমা দেয়া নেই, তার মানে আমরা ধরে নিতে পারি এটি বাম দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। সেই জন্য আমরা বলছি যে মাইনাস অসীম x<0। অর্থাৎ এই অঞ্চলে 1 নম্বর অঞ্চলে বিভব শক্তি যেহেতু 0, আমরা শ্রোডিঙ্গারের সময় অনির্ভর সমীকরণ ব্যবহার করব। বিভব 0 বিধায় সমীকরণটির আকৃতি ওই পদটি 0 হয়ে গেছে। এবার এটাকে আমরা সিম্পলিফাই করে এই পদটাকে এই পাশে নিয়ে আসলে আমরা এরকম লিখতে পারি। এর পরিবর্তে আমরা এর আগেও লিখে এসেছি, এই টার্মের পরিবর্তে আমরা এর আগেও k² লিখে এসেছি।
ফলে এটি আমরা জানি যে আমরা এরকম ধরে থাকি, তাতে আমাদের গাণিতিক কিছু সুবিধা আমরা পাই। এরকম একটি সমীকরণের সমাধানটি কি হবে সেটিও আমরা এর আগে লিখে এসেছি। আমরা সেই আকারের আকৃতির একটা সমীকরণে এখানে ব্যবহার করব। তাহলে এটি গেল আমাদের প্রথম অঞ্চলের তরঙ্গ সমীকরণ। দ্বিতীয় অঞ্চলের তরঙ্গ সমীকরণ, দ্বিতীয় অঞ্চলে আমাদের বিভব হচ্ছে v ইকুয়াল টু v নট। আর আমরা আগে শুরুতেই বলেছি যে আপতিত কণার শক্তি কিন্তু বিভব প্রতিবন্ধকের উচ্চতার চেয়ে কম বা তার চেয়ে কম। তো এখানে আমরা আবারও শ্রোডিঙ্গারের সময় অনির্ভর সমীকরণটি ব্যবহার করব। এখানে যেহেতু বিভবের একটি উচ্চতা রয়েছে, ফলে এই পদটি আর এখন শূন্য হবে না, এই পদ থেকে যাবে। যেহেতু ভি নটটা বড়, ফলে আমাদের অবশ্যই ভি নট থেকেই ই বিয়োগ দেখাতে হবে, আর সেটি দেখাতে গেলে আমাদের সমীকরণটির আকৃতি আসে এরকম, এখানে একটি মাইনাস বিয়োগ চিহ্ন আসে। এর আগেও আমরা এই ধরনের সমীকরণ দেখে এসেছি। এইটুকুর পরিবর্তে আবার আমরা একটা রাশি ধরে নেব। এর আগের দিনেও যা আমরা ধরেছি, আমরা এর আগের দিনও এটাকে বিটা স্কোয়ার ধরেছিলাম আমরা, আজকেও আমরা তাই ধরলাম। তাহলে আমার এই দ্বিতীয় অঞ্চলের শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণের আকৃতি হলো আমাদের এই 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ আমাদের সাধারণ সমীকরণ। এই সমীকরণের সাধারণ সমাধানের যে আকার আকৃতি, আমরা ব্যবকলনীয় সমীকরণ থেকে, গণিতের ধারণা থেকে আমরা এটি জানি যে ওই ধরনের সমীকরণ যদি হয় ওই আকৃতির, তাহলে তার সমাধানের আকৃতিটা হয় এরকম। এখানে এর আগে আমরা এই ধরনের সমীকরণকে cos থিটা প্লাস sin থিটা দিয়েও প্রকাশ করে এসেছি। আসলে যে এইটাকে ভাঙলে এর মধ্যে cos এবং sin দুটো টার্ম রয়েছে। আমরা জানি e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা। ফলে এই সমীকরণকে আমরা এই আকৃতিতেও লিখতে পারি, অথবা আমরা প্রয়োজন মনে করলে এরকম cos থিটা প্লাস i sin থিটা ফর্মেও আমরা লিখতে পারি। এখানে আমাদের যেহেতু এটি লিখলে সুবিধা হচ্ছে, সেই জন্য আমরা এই ফর্মটি ব্যবহার করেছি। এখন এই সমীকরণের এই যে প্রথম অংশ, এখানে কিন্তু দুটি অংশ রয়েছে, এটি প্রথম পদ এবং দ্বিতীয় পদ। প্রথম পদে সূচকীয় অংশে দেখছি আমরা i এর সামনে প্লাস চিহ্ন রয়েছে, আর দ্বিতীয় পদের সূচকীয় অংশে আমরা দেখছি i এর সামনে মাইনাস চিহ্ন, ঋণাত্মক চিহ্ন রয়েছে। এই পদটি ধনাত্মক এক্স অক্ষের দিকে গতিশীল তরঙ্গ নির্দেশ করে, যে তরঙ্গটি ধনাত্মক এক্স অক্ষের দিকে গতিশীল, আর এই পদটি ঋণাত্মক এক্স অক্ষের দিকে গতিশীল তরঙ্গ নির্দেশ করে, এটি নেগেটিভ দিকে গতিশীল একটি তরঙ্গ নির্দেশ করে। এখন আমাদের বিভব ধাপের যে ধারণা, তরঙ্গটি আসবে এখানে, একটি তরঙ্গ এসে কোয়ান্টাম বলবিজ্ঞানের নিয়ম অনুসারে আমরা প্রাথমিকভাবে ধরে নেব যে কিছু একটা অংশ প্রতিফলিত হচ্ছে, কিছু একটা অংশ প্রতিসরিত হচ্ছে। এই অংশটি আপতিত তরঙ্গ নির্দেশ করে, এই অংশটি প্রতিফলিত তরঙ্গ নির্দেশ করবে। ফলে আমরা এখানে দুটো টার্মে আমাদের এক্সিস্ট করছে, দুটো টার্মই থাকবে আমাদের। 3 নম্বর সমীকরণের এই পদটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল এ বিস্তার বিশিষ্ট তরঙ্গ নির্দেশ করে, যেটাকে আমরা আপতিত তরঙ্গ বলতে পারি। আর এই দ্বিতীয় পদটি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল প্রতিফলিত তরঙ্গ নির্দেশ করে। কোয়ান্টাম বলবিজ্ঞান আমরা ধরে নিচ্ছি যে রয়েছে, তারপরে যে গাণিতিক হিসাব করে আমরা শেষে যে দেখবো আসলে এই টার্মটি এক্সিস্ট করবে কি করবে না, প্রাথমিকভাবে কিন্তু আমরা ধরে নেব যে এই টার্মটি রয়েছে। 2 নম্বর সমীকরণ যেটা ছিল, অর্থাৎ দ্বিতীয় অঞ্চলের যে সমীকরণ, দ্বিতীয় অঞ্চলের সমীকরণের আকৃতি এরকম।
এখানে যদি এই দুটো সমীকরণ আমরা তুলনা করি, এই সমীকরণটি এবং এই সমীকরণটি, তাহলে দেখো যে এখানে যেমনি ইমাজিনারি পদ রয়েছে, আই রয়েছে, এখানে কিন্তু আই নেই। এই দুটো কোনোটির সাথেই আই নেই বা কাল্পনিক অংশটি নেই। তার মানে পুরো অংশটাই বাস্তব। এখন এরকম যদি থাকে e টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স, এইরকম সূচকীয় সমীকরণের গাণিতিক পদের গ্রাফ যদি আমরা করি, তাহলে সেই গ্রাফটির আকার হবে এরকম সূচকীয়। অর্থাৎ এই প্রথম পদটি নির্দেশ করছে যে সময়ের সাথে বা দূরত্বের সাথে সাথে এই পদটি ধীরে ধীরে মিলিয়ে যাবে। আমরা যদি অসীমে যাই, এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে যাই, তাহলে এই পদটি শূন্য হয়ে যাবে। আর এই পদটি কিন্তু, যেহেতু এটি ধনাত্মক পদ, এখানে প্লাস রয়েছে, ফলে এক্স এর মান যত বাড়বে এই পদের মান তত বাড়তে থাকবে। আমরা যদি এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটিতে যাই, তাহলে এই পদটি হয়ে যাবে অসীম, দ্বিতীয় পদের মান হয়ে যাবে অসীম। দ্বিতীয় পদ যদি অসীম হয়, তাহলে এই পদ যাই হোক না কেন, এদের সমষ্টি হয়ে যাবে অসীম, অর্থাৎ সাইটিও হয়ে যাবে অসীম। অর্থাৎ দ্বিতীয় অঞ্চলে তরঙ্গ ফাংশন হয়ে যাবে অসীম। কিন্তু কোয়ান্টাম বলবিজ্ঞানে আমরা দেখেছি যে এই যে সাইকে আমরা তরঙ্গ ফাংশন হিসেবে বিবেচনা করছি, এই বিবেচনা করার আগে আমাদের ধরে নিতে হয়েছে যে সাই কখনোই অসীম হতে পারবে না। আমাদের বিবেচ্য অঞ্চলের মধ্যে সাই সর্বদাই সসীম থাকতে হবে। এখন সাইকে সসীম রাখতে গেলে এই শর্ত যদি আমরা পালন করতে চাই, তাহলে এই টার্মটা 0 হতে হবে। এই টার্ম শূন্য না হলে সাই সসীম এই শর্তটা প্রতিপালন করবে না। আর এই পদ শূন্য হতে গেলে, যেহেতু এক্স শূন্য নয়, কোনো না কোনো একটা দূরত্ব থাকবে এখানে, ফলে আমাদেরকে এই ডি পদটাকে 0 ধরে নিতে হচ্ছে। ডি কে 0 ধরলেই কেবলমাত্র আমার এই টার্মটা, দ্বিতীয় পদটি শূন্য হচ্ছে। আর দ্বিতীয় পদ যদি শূন্য হয়, তাহলে এই দ্বিতীয় অঞ্চলের গ্রহণযোগ্য সমাধানের আকৃতি কি হবে আমাদের? যদি ইকুয়াল টু 0, তাহলে গ্রহণযোগ্য সমাধানটা হবে আমাদের এরকম। তাহলে আমরা বলছি যে 4 নম্বর সমীকরণের এই পদটি দমিত তরঙ্গ নির্দেশ করে, যা প্রতিবন্ধকের অভ্যন্তরে কিছুদূর প্রবেশ করে মিলিয়ে যাবে। বিভব ধাপের ভিতরে কিছুদূর ঢুকে এটি মিলিয়ে যাবে। কিন্তু এই পদটি বৃদ্ধিশীল তরঙ্গ নির্দেশ করছে, ইনক্রিজিং ওয়েভ নির্দেশ করছে। এখন এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে গেলে সাই সসীম হতে হবে, এই শর্তের কারণে আমাদেরকে ডি অবশ্যই শূন্য ধরতে হবে। আর ডি কে যদি আমরা শূন্য ধরি, তাহলে আমরা সাই 2 এর আকৃতি পাচ্ছি এরকম। তাহলে দ্বিতীয় অঞ্চলের গ্রহণযোগ্য সমাধান হচ্ছে আমার এরকম, আর প্রথম অঞ্চলের গ্রহণযোগ্য সমাধান কিন্তু আমার এটি থাকছে। আর এই দুটো সমীকরণ নিয়েই আমরা আসলে সামনের দিকে এগোবো। প্রথমে আমরা দুই অঞ্চলের তরঙ্গ ফাংশন পেয়ে গিয়েছি আমরা। এখন আমরা সীমানা শর্ত এবং অবিচ্ছিন্নতা শর্ত ব্যবহার করে আগের দিনগুলোর মতোই আমরা সমাধানগুলো করে যাব। সীমানা শর্ত কি? যে বিভবের সীমানায় তরঙ্গ ফাংশন সমান হবে। এই অঞ্চলের তরঙ্গ ফাংশন আর এই অঞ্চলের তরঙ্গ ফাংশন সমান হবে। আমরা যেহেতু বললাম যে বাম দিকের অঞ্চলে এটি একটি অগ্রগামী তরঙ্গ, কিন্তু ডান দিকের অঞ্চলের যে দ্বিতীয় অঞ্চলের জন্য যে আমরা তরঙ্গ ফাংশন পেলাম, তার e টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স, এর যদি গ্রাফ আঁকি তাহলে এরকম একটি গ্রাফ হবে। কিন্তু মজার বিষয় হলো এই বাউন্ডারিতে কিন্তু এইটার থেকেই শুরু হতে হবে, এখানে যে দ্বিতীয় অঞ্চলে প্রবেশ করে তার গতি প্রকৃতি চেহারা পাল্টে যাবে, কিন্তু যেখান দিয়ে প্রবেশ করবে সেখানে দুটোর মান সমান হতে হবে। এটি আসলে এই কথাটির অর্থ। তাহলে সাই 1 কত ছিল আমাদের? a e টু দি পাওয়ার i k x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস i k x।
ψ1 এর মান বসালাম আমরা, এটি ছিল আমাদের ψ1, ψ2 আমরা এরকম পেয়েছিলাম। দ্বিতীয় পদটা ডি যেহেতু শূন্য হয়ে গেল। এখন এখানে যদি আমরা x এর মান 0 বসাই, x এর মান 0 বসালে আমাদের শুধু থাকবে এখানে বাম পাশে থাকবে a প্লাস b আর ডান পাশে থাকবে c। তাহলে আমরা এই সীমানা শর্ত থেকে এই সমীকরণে এসে উপস্থিত হচ্ছি। আবার x = 0 বিন্দুতে অবিচ্ছিন্নতার শর্ত। অবিচ্ছিন্নতার শর্ত কোনটি আমাদের? যে তরঙ্গ ফাংশনগুলোর প্রথম ক্রমের অবকলন, ব্যবকলন বা অন্তরীকরণটা সমান হবে। দুই পাশের তরঙ্গ ফাংশনের প্রথম ক্রমের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা পরস্পর সমান হবে। এই যে যেটি, এটি আমরা আগেও দুটো ইয়েতে ব্যবহার করে এসেছি। এখন ψ1 এটি আমাদের, ψ1 হচ্ছে এইটুকু। এইটাকে যদি আমরা x এর সাপেক্ষে ব্যবকলন করি তাহলে আসবে ikx মাইনাস, এখানে আসবে হচ্ছে যে মাইনাস ik নেমে আসবে মাইনাস ik b এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস বিটা সি মাইনাস বিটা এক্স। আমরা এখনো শর্তগুলো কিন্তু বসাইনি, আমরা শুধুমাত্র ব্যবকলন করলাম। এবার শর্তগুলো বসানো হলে দেখা যাবে যে এখানে থাকবে আইকে এ, এখানে থাকবে মাইনাস আইকে বি, আর এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস বিটা সি। এই যে থাকলো, এখান থেকে আমরা বাম পাশ থেকে আইকে কমন নিতেই পারি। আইকে কমন নিলে আমরা এটা লিখতে পারি এরকম, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু মাইনাস বিটা বাই আই কে। আমরা জানি যে আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এই মাইনাসের পরিবর্তে যদি আই স্কোয়ার বসানো হয় কাটাকাটি করে আমরা পাবো আই বিটা বাই কে ইন্টু সি। তাহলে এখান থেকে আমরা দুটো সমীকরণ পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে এ এবং বি এর যোগফল, আরেকটি নির্দেশ করছে এ এবং বি এর বিয়োগফল। আর এই যোগফল আর বিয়োগফল যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অনেক নিচু ক্লাস থেকেই সংখ্যা দুটো বের করা বা আমরা জেনে এসেছি। এখানেও ঠিক সেরকম ভাবেই এই দুটো সমীকরণ যোগ এবং বিয়োগের মাধ্যমে আমরা এ এবং বি বের করে নেব। তাহলে এটি আমাদের 6 নম্বর সমীকরণ, এটি আমাদের 7 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে বি আর বি ক্যান্সেল হয়ে যাবে, আমরা পাবো হচ্ছে টুয়াইস এ ইকুয়াল টু এত। এখান থেকে আমরা পেতেই পারি, তাহলে আমরা এটাকে লসাগু করে নিলাম। এখান থেকে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু এত, অর্থাৎ সি কে আমরা এ এর মাধ্যমে প্রকাশ করে নিলাম। এটা কি জিনিস? যে আপতিত তরঙ্গের বিস্তার। আবার যদি আমরা 6 থেকে 7 বিয়োগ করি, এটা থেকে এটি যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 2b ইকুয়াল টু এত। এটাকে লসাগু করে নিলে আমরা এরকম পাচ্ছি। এখান থেকে আমরা এই যে সি এর মান, এই সমীকরণে এই যে এখানে যে সি এর মানটা আমরা পেলাম, এই সি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি আমরা। এখানে বসিয়ে দিলে আমরা বি এবং এ এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। এটি ক্যান্সেল হবে, এই 2 এবং এই 2 ক্যান্সেল হবে, তাহলে থাকবে আমাদের শুধু বি ইকুয়াল টু এরকম। তার মানে আমরা বি কেও, অর্থাৎ প্রতিফলিত তরঙ্গের বিস্তারকেও আমরা আপতিত তরঙ্গের বিস্তারের মাধ্যমে প্রকাশ করে নিই, কারণ আপতিত তরঙ্গের বিস্তার আমাদের জানা রয়েছে বলে আমরা বিবেচনা করছি। এখন বি এবং সি এদের মান যদি আমরা বসাই, সি এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, মান বসালে আমরা প্রথম অঞ্চলের যে তরঙ্গ সমীকরণ, প্রথম অঞ্চলের তরঙ্গ সমীকরণের দুটো অংশ ছিল আমাদের, একটি আপতিত অংশ আর একটি প্রতিফলিত অংশ। এই দুটোর মিলিয়েই আমাদের প্রথম অঞ্চলের তরঙ্গ সমীকরণ ছিল, তাহলে তার আকৃতিটি এরকম আসলো। আর দ্বিতীয় অঞ্চলের তরঙ্গ সমীকরণ সেটি ছিল সি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স। সি এর মানটি বসিয়ে আমরা দ্বিতীয় অঞ্চলের তরঙ্গ সমীকরণ পাচ্ছি এরকম। তাহলে দুটো অঞ্চলের তরঙ্গ সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম।
আমরা এখন দেখতে চাই সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বটা কি জিনিস? প্রবাহ, তার আগে আসি প্রবাহ ঘনত্বটা কি জিনিস? প্রবাহ ঘনত্বের আগেও আমরা দেখে এসেছি যে অবস্থান সম্ভাব্যতা ঘনত্ব আমরা এরকম করে লিখতাম। মডুলাস অফ সাই স্টার সাই, এটাকে আমরা বলছি যে কণাটি পাওয়ার সম্ভাবনা। কণাটি পাওয়ার সম্ভাবনা কে আমরা এটা দিয়ে প্রকাশ করছি। আর এই সম্ভাব্যতা প্রবাহ, প্রবাহ যখন বলছি আসলে তখন আমরা ধরছি, বিবেচনা করছি যে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে দিয়ে সম্ভাবনা চলাচলের, সম্ভাবনা এক জায়গা থেকে আরেক জায়গায় চলবে, বা এই যে কণাটি চলবে, চলাচল করবে, বা কণা পাওয়ার সম্ভাবনার পরিবর্তনের হার, কণা পাওয়ার সম্ভাবনার পরিবর্তনের হার, সেটা দিয়ে আসলে আমরা বুঝাবো সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। কণা এইখান দিয়ে ঢুকবে, এইখান দিয়ে বেরিয়ে যাবে, যে হারে ঢুকছে ঠিক সেই হারে যদি বেরিয়ে যায় তাহলে এই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে সম্ভাবনা তার কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু যদি ইনকামিং এবং আউটগোয়িং এর মধ্যে পার্থক্য থাকে তাহলে এই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে পরিমাণের ঘনত্ব হয়তোবা বাড়বে অথবা কমবে। যদি ইনকামিং বেশি হয়, আউটগোয়িং কম হয়, তাহলে এর মধ্যে ঘনত্বটা বাড়বে। আর যদি ইনকামিং কম হয়, আউটগোয়িং বেশি হয়, তাহলে যা ছিল তার ঘনত্ব কমে যাবে। সম্ভাবনা সম্ভাব্যতা ঘনত্ব, প্রবাহ ঘনত্বের এই যে সমীকরণটি, এই সমীকরণটা আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ে এসেছি। এটা তৃতীয় অধ্যায়ে আমরা পড়ে এসেছি। এটা এর সমীকরণটি এরকম। এটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল তরঙ্গ ফাংশনের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। এটি হচ্ছে সাধারণ সমীকরণ। এটি সম্ভাব্যতা ঘনত্ব প্রবাহ ঘনত্বের সাধারণ সমীকরণ। আমরা এখন প্রাথমিকভাবে চাই হচ্ছে আপতিত কণার সম্ভাব্যতা ঘনত্ব। প্রাথমিকভাবে আমরা বের করতে চাই আপতিত কণার সম্ভাব্যতা ঘনত্ব, প্রবাহ ঘনত্ব কত। আপতিত কণা নির্দেশকারী প্রথম অঞ্চলে আমাদের তরঙ্গ ফাংশনের দুটো অংশ ছিল। একটা অংশ আপতিত কণা নির্দেশ করছিল আর একটা অংশ প্রতিফলিত কণা নির্দেশ করছিল। আপতিত কণা নির্দেশকারী অংশ যেটুকু, সেটুকু ছিল a e⁻⁰ তাহলে আমরা যেহেতু আপতিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব বের করব, তাহলে তরঙ্গ ফাংশনের এই অংশটুকু ব্যবহার করব, বাকি অংশটুকু আমরা এখানে ব্যবহার করছি না। এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি, এটি থাকলো সাই স্টার, অর্থাৎ এইটুকুর জটিল যুগ্ম নেব আমরা, এটার ব্যবকলন করতে হবে, আবার মূল জিনিস নেব, তার ব্যবকলন করতে হবে, বা ব্যবকলন করে তার আবার জটিল যুগ্ম নিতে হবে। নেওয়া হলে আমরা পাই যে i = h²/2mi। এটা যদি আমরা জটিল যুগ্ম নেই তাহলে দেখো যে এখানে পাল্টে গেছে কিছুটা, এর মাথার উপরে স্টার এসছে, আর এইটাতে এই পদে আই এর চিহ্নের পরিবর্তন ঘটেছে। এটা আমরা আগেও কয়েকবার করেছি, ফলে আমার মনে হয় যে এটি তোমরা জানো কিভাবে করতে হয়। এইটাকে ব্যবকলন করলে আমরা এরকম পাবো। ফলে এই লাইনটাকে সরলীকরণ করে আমরা এখানে এসে দাঁড়াচ্ছি। এখান থেকে আমরা আসছি এইখানে, যে এই দুটো পদ গুণ করে এই পদ আমরা এটা প্রথমে সাজিয়ে লেখা হয়েছে মূলত আসলে এইটার জন্য। এটা অর্থাৎ এটা যেমন ছিল তেমনই আছে, আর এটা পারফর্মটা করে, এই অপারেশনটা করে আমরা এটা পেলাম। এটা পাওয়ার পরে এখানে আমরা দেখছি যে এই পদ এবং এই পদ গুণ করে, এই পদ এবং এই পদ গুণ করে 1 হচ্ছে, তাহলে আমার এখানে থাকছে i কে a স্টারে
এখানে মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে এখানেও থাকছে আমাদের আই কে এ স্টার। এখন এইরকম থাকলে সেটাকে আমরা মডুলাস অফ এ স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারি। আর এই আই ক্যান্সেল হয়ে গেল, এই দুটো যোগ করে একটা 2 আসবে, সেই 2 এবং এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার থাকবে হচ্ছে এইচ কাট কে বাই এম ইন্টু এ স্কোয়ার। এইচ কাট কে বাই এম ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, এটা আমাদের জানা মতে এইচ কাট কে বাই এম, তার মানে এটা ডা ব্রগলির সূত্র অনুসারে এটা হচ্ছে পি, নিচে এম, তার মানে এটি আসলে কি নির্দেশ করছে? বেগ। এটি আসলে নির্দেশ করছে বেগ। আর এইটি নির্দেশ করছে কি? এই এ হলো আপতিত তরঙ্গের বিস্তার। তাহলে আমরা বলতে পারি যে এই প্রবাহ ঘনত্ব হচ্ছে তরঙ্গের বিস্তারের পরম মানের বর্গ ইন্টু তরঙ্গটির বেগ। তরঙ্গের বিস্তারের পরম মানের বর্গ ইন্টু তরঙ্গটির বেগ, এটি হচ্ছে আমাদের ওই তরঙ্গের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। তাহলে আমরা এটি পেলাম হচ্ছে আপতিত প্রবাহ, আপতিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। আমরা এর পরে দেখব প্রতিফলিত এবং প্রতিসরিত। প্রতিফলিতের বেলায় আমরা তরঙ্গ ফাংশনের প্রতিফলিত অংশটুকু বিবেচনা করব, আর প্রতিফলনের কারণেই এখানে একটি ঋণাত্মক চিহ্ন এসছে। আপতিত তরঙ্গটি যেহেতু ধনাত্মক এক্স অক্ষের দিকে গতিশীল ছিল, প্রতিফলিত তরঙ্গটি ঋণাত্মক এক্স অক্ষের দিকে গতিশীল, সে কারণে আমরা এখানে মাইনাস চিহ্নটি আসছে আমাদের। এটাকে আগের মতোই ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমরা? এটাকে ব্যবকলন করে নেওয়া হলো, এই অংশটাকে ব্যবকলন করে আমরা এটি পেলাম। আবার এই অংশটাকে, এই যে আগে যেহেতু স্টার ছিল অর্থাৎ কমপ্লেক্স কনজুগেটটা আমরা তৈরি করে নিলাম, এখানে মাইনাস ছিল, মাইনাসটা আউট হয়ে গেল কমপ্লেক্স কনজুগেট নেওয়ার কারণে। আমরা এইটিকে সিম্পলিফাই করে আবার আমরা পেলাম হচ্ছে এরকম একটি সমীকরণ। এর ভিতরে মাইনাস রয়েছে, বাইরে মাইনাস রয়েছে, দুই মাইনাস মিলে পরস্পরকে ক্যান্সেল করবে। আমরা পাচ্ছি প্রতিফলিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। এটাও দেখো আবারও সেই সমীকরণের মধ্যে একটা সমীকরণ এসছে আমাদের, যে এটি হচ্ছে প্রতিফলিত তরঙ্গের বিস্তারের পরম মানের বর্গ, আর এইটুক হচ্ছে প্রতিফলিত তরঙ্গের বেগ। অর্থাৎ এখান থেকে আমরা দেখছি আপতিত এবং প্রতিফলিত তরঙ্গ একই বেগে চলে। আপতিত এবং প্রতিফলিত তরঙ্গ একই বেগে চলে। এরপরে আমাদের বাকি রয়েছে শুধু প্রতিসরিত তরঙ্গ বা সঞ্চালিত অংশ, যে কতটুকু ওর মধ্যে দিয়ে গেল। তাহলে সঞ্চালিত অংশের জন্য আমরা দ্বিতীয় অঞ্চলে যে তরঙ্গ ফাংশনটা ধরেছি ψ2 = c e to the power minus beta x, এইটা নিয়ে আমরা আবারও একইভাবে ক্যালকুলেশনটা করব, করে আমরা এটি বের করব। তাহলে এটির কমপ্লেক্স কনজুগেট নিলে এইখানে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে এর জটিল যুগ্ম নেওয়া সত্ত্বেও কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। চিহ্নের কেন পরিবর্তন হয়নি? কারণ এখানে আই জাতীয় কোনো রাশি নেই, ইমাজিনারি কোনো টার্ম নাই। ইমাজিনারি টার্ম থাকলে তবে তার জটিল যুগ্ম নিলে তার চিহ্নটা পরিবর্তন হয়, যে কারণে আমাদের এখানে কোনো চিহ্ন পরিবর্তন ঘটেনি। এইটাকে সিম্পলিফাই করে এই অংশটাকে ব্যবকলন করলে আমরা পাচ্ছি এটা। ব্যবকলন করে প্রথমে তার কমপ্লেক্স কনজুগেট নেওয়া হলো, তারপরে ব্যবকলন করা। এখন এইটাকে সিম্পলিফাই করে আমাদের আসছে এইটা। এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো যে সঞ্চালিত সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব,
অর্থাৎ বিভব ধাপের এই পাশে আমার তরঙ্গ ফাংশন থাকার সম্ভাবনা শূন্য, সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব শূন্য হচ্ছে, তার মানে সম্ভাবনাটা আমরা পরে দেখব, এটি শূন্য হবে। প্রতিফলন সহগ, কতটুকু অংশ আপতিত তরঙ্গের কতটুকু অংশ প্রতিফলিত হলো আমরা সেটি দেখতে চাই এখানে। প্রতিফলিত সহগের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি, প্রতিফলন সহগ এর সংজ্ঞা থেকে আমরা বলতে পারি, সংজ্ঞাটি হলো প্রতিফলিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব এবং আপতিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের অনুপাত। প্রতিফলিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব এবং আপতিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, এই দুই সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের অনুপাতকে আমরা বলি প্রতিফলন সহগ। এই দুই সম্ভাব্যতা ঘনত্বের প্রবাহ ঘনত্বের অনুপাতকে আমরা বলি প্রতিফলন সহগ। তার মানে আর ইকুয়াল টু জে আর, এটা হচ্ছে রিফ্লেক্টেড বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, আর এটি হচ্ছে ইনসিডেন্ট বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। তাহলে আর ইকুয়াল টু এত বাই এত, আমরা এই দুটো মান আগে পেয়ে এসেছি, পেলে আমরা এখান থেকে পাচ্ছি এই টার্ম দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটি এবং এটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে এটি আমাদের। এখন বি এবং এ এর মান যদি আমরা বসাই, তাহলে এরকম পাচ্ছি আমরা। বি এর মান বসালাম এটা আমরা, এ এর মান বসাচ্ছি আমরা এটা। বি এবং এগুলো কোথায় পাচ্ছি আমরা? আমরা বি এবং এ কিন্তু আগে বের করে এসেছিলাম, আমরা আগে বের করে এসেছিলাম বি বাই এ বা বি ইকুয়াল টু এরকম একটা টার্ম আমরা বের করে এসেছিলাম, বি ইকুয়াল টু কে মাইনাস আই বিটা ডিভাইডেড বাই কে প্লাস আই বিটা ইন্টু এ। তার আগে আমরা বের করে এসেছিলাম সি ইকুয়াল টু সামথিং ইন্টু এ। এরকম দুটো সমীকরণ আমরা আগের দিকে পেয়ে এসেছি। 8 এবং 9 নম্বর সমীকরণ আমরা বলতে পারি, এই দুটো সমীকরণ আমরা এরকম পেয়ে এসেছি, সেখান থেকে এটা বসাচ্ছি। আর এইটার অর্থ কি? মডুলাস অফ সামথিং স্কোয়ার হচ্ছে সেইটার কমপ্লেক্স কনজুগেট এবং সেটার গুণফল। কারণ এর যদি কমপ্লেক্স কনজুগেট নেওয়া হয়, এটার কমপ্লেক্স কনজুগেট নিলে এখানে যেহেতু ইমাজিনারি টার্মগুলো রয়েছে, ফলে এদের সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, আর এইটি তো যথাযথ থাকবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আর ইকুয়াল টু 1। দেখো এটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই পদ এই পদ, এই পদ এই পদ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি আর ইকুয়াল টু 1। অর্থাৎ কোয়ান্টাম বলবিজ্ঞানও বলছে যে প্রতিফলন সহগ হচ্ছে 1। 1 মানে আসলে আমরা বুঝি 100%। তাহলে চিরায়ত বলবিজ্ঞান বলল, যেহেতু আপতিত কণার শক্তি বিভব প্রতিবন্ধকের উচ্চতার চেয়ে কম ছিল, চিরায়ত বলবিজ্ঞান আমাদের বলছে যাতে এই কণা কখনোই ওই পাশে যেতে পারবে না, বিভব অতিক্রম করতে পারবে না, সে বাম পাশেই সীমাবদ্ধ থাকবে। আপাতত কিন্তু কোয়ান্টাম বলবিজ্ঞানও তার সাথে একাত্মতা প্রদর্শন করলো যে হ্যাঁ, এ পাশেই থাকবে। দেখা যাক ওই পাশে প্রবেশ করা সম্পর্কে কোয়ান্টাম বলবিজ্ঞান কি বলে। চিরায়ত বলবিজ্ঞান বলছে ওই পাশে কখনোই প্রবেশ করবে না। সঞ্চালন সহ সঞ্চালিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব এবং আপতিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের অনুপাতকে বলা হয় সঞ্চালন সহ। এটি হবে আসলে সঞ্চালন সহ।
কথাটি হবে সঞ্চালন সহগ। সঞ্চালিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব এবং আপতিত বিমের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের অনুপাতকে বলা হয় সঞ্চালন সহগ। এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, টি ইকুয়াল টু জে টি বাই জে আই। জে টি আমরা শূন্য পেয়ে এসেছি, তাহলে টিও আমরা পাবো শূন্য। টি শূন্য মানে ওই পাশে যাওয়ার, কোয়ান্টাম বলবিজ্ঞানও বলছে যে ওই পাশে যাওয়ার সম্ভাব্যতা শূন্য, মানে যায়নি। এখন আমরা দেখছি যে মোট সম্ভাব্যতা, যে রিফ্লেকশন কোফিসিয়েন্ট এবং ট্রান্সমিশন কোফিসিয়েন্ট, যে পরিমাণ তরঙ্গ আসবে তার কতটুকু প্রতিফলিত হবে আর কতটুকু সঞ্চালিত হবে। প্রতিফলিত আর সঞ্চালিত, এখান থেকে কিছু একটা অংশ প্রতিফলিত হবে আর কিছু অংশ ওই পাশে যাবে। এই অংশ এবং এই অংশ মিলে হবে 100%, অর্থাৎ এখানে শক্তির কোনো অপচয় নেই বলে আমরা ধরে নিচ্ছি। আর এখানে যদিও আমরা দেখছি সঞ্চালন সহগ শূন্য হচ্ছে, এই পাশে কিন্তু তরঙ্গ ফাংশন রয়েছে আমাদের। তরঙ্গ ফাংশন থাকা মানেই সেখানে কণা পাওয়ার কম বেশি একটা সম্ভাবনা থাকবে। বিভবের সীমানায় আপতিত বিমের পূর্ণ প্রতিফলন ঘটে, যা চিরায়ত ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ। সম্ভাব্যতা প্রবাহ সর্বত্রই শূন্য। সম্ভাব্যতা প্রবাহ, আর এটি আসলে যে ইকুয়েশন অফ কন্টিনিউটি, আমরা নিরবিচ্ছিন্নতার সমীকরণ গত অধ্যায়ে আলোচনা করে এসেছি। যে সম্ভাব্যতা প্রবাহ সর্বত্রই শূন্য, অর্থাৎ ইনকামিং এবং আউটগোয়িং যতটুকু ঢুকছে আর যতটুকু বেরোচ্ছে সমান। বিভব ধাপের বাম পাশে আপতিত ও প্রতিফলিত সম্ভাব্যতা প্রবাহ পরস্পরকে নাকচ করে, আর ডান পাশে সম্ভাব্যতা প্রবাহ শূন্য, যে টি ইকুয়াল টু 0। বিভব ধাপের ডান পাশে তরঙ্গ ফাংশনের আকৃতি ছিল আমাদের সি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স। এটি কিন্তু 0 নয়, বরং সূচকীয়ভাবে দমিত, অর্থাৎ ধীরে ধীরে দূরত্বের সাপেক্ষে এর বিস্তারটা কমে যাচ্ছে। দূরত্বের সাপেক্ষে ধীরে ধীরে এর বিস্তারটা কমে যাচ্ছে। এখন যেহেতু তরঙ্গ ফাংশন শূন্য নয়, ফলে সম্ভাব্যতা ঘনত্ব, অবস্থান সম্ভাব্যতা ঘনত্ব, সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব শূন্য হয়েছে, কিন্তু যেটি শূন্য হয়েছে, এটি আমরা বলছি অবস্থান সম্ভাব্যতা ঘনত্ব। অবস্থান সম্ভাব্যতা যেহেতু সাইটও শূন্য নয়, ফলে অবস্থান সম্ভাব্যতা ঘনত্ব শূন্য নয়। ওখানে তরঙ্গ পাওয়ার বা কণা পাওয়ার একটা নির্দিষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে। সুতরাং আমরা বলছি যে ডান পাশে কণা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কম হোক বেশি হোক একটি সম্ভাবনা রয়েছে। তাহলে যেটি আমাদের চিরায়ত তত্ত্ব স্ট্রিক্টলি বলে দিল ডান পাশে কণা যেতেই পারবে না, কিন্তু কোয়ান্টাম বলবিজ্ঞান স্ট্রিক্টলি না বলে বললো যে ডান পাশে কণা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে চিরায়ত বলবিজ্ঞানের সাথে কোয়ান্টাম বলবিজ্ঞানের এই জায়গাতে একটি মতভেদ ঘটছে। এটি ছিল আমাদের আপতিত কণার শক্তি যদি বিভব প্রতিবন্ধকের উচ্চতার চেয়ে কম হয় তাহলে কি হবে সেটি সম্পর্কিত আলোচনা। শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনাটি প্রস্তুত করতে আমি এই বইগুলোর সহযোগিতা নিয়েছি। নিশ্চয়ই সামনে আবারও দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।